নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি মনে করি বা বিশ্বাস করি, একটা কমেন্টস দেখলে ১০০ জনের মনের ভাব বোঝা যায়। তাই আমি সব সময় আপনাদের প্রতিটা কমেন্টস খুব সুন্দর মতো দেখি এবং গঠনমূলক রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেরকমই ২-৩ দিন আগে একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন। তিনি লিখেছেন, "দিদি, আপনার রান্নাবান্না, কাজকর্ম এত সুন্দর, আপনার ঘরটা আমার দেখতে খুব ইচ্ছা করছে। আপনার পুরো ঘরটা যদি একবার দেখান আমার কাছে খুব ভালো লাগতো।" আপনার কমেন্টসের রিপ্লাইয়ে বলেছিলাম, ঠিক আছে, একদিন পুরো ঘরটা দেখাবো। আসলে আমাদের বাড়ি হলো ফেনী। আমি যখন বাড়িতে যাই তখন তো আপনাদেরকে আমাদের বাড়ি ঘর সবকিছুই দেখাই। এখানে আমরা অন্যের ঘরে ভাড়া দিয়ে থাকি। তো এই ঘরটাই দেখাচ্ছি। দিদি, আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন। এটা আমাদের ডাইনিং টেবিল। জলের জগটা এরকম করে ঢাকা দিয়ে রাখছি, উপর থেকে ধুলাবালি বা কোনো পোকামাকড় যেন না পড়ে তার জন্য। এই জলের জগ অনেক আগে নিয়েছি, প্রায় ২০-২৫ বছর তো হবেই, ২৫ বছর হবে। তখনকার সময় জলের জগের উপরে ঢাকা ছিল না, এভাবেই কিনেছিলাম। তাই খাওয়ার জলটা সব সময় এভাবে ঢাকা দিয়ে রাখতে হয়। টেবিলের উপর ২টা ভিনেগারের বোতলও রেখে দিয়েছি। আমরা খাওয়ার আগ মুহূর্তে ১ চা চামচ ভিনেগার কুসুম গরম জলের সাথে মিশিয়ে ১ গ্লাসে খেয়ে নেই। আমাদের রান্নাঘরটা, এখানেই আমি সবসময় রান্না করি। তো আপনাদের সবার কাছে আমাদের রান্নাবান্না ভালো লাগে, আমার কাজকর্ম আপনাদের কাছে দেখতে ভালো লাগে, তাই রান্নাঘরটাও দেখুন। তবে দামি কোনো বাসনপত্র বা আকর্ষণীয় কিছুই নাই আমার রান্নাঘরে, একেবারে সাদামাটা। কয়েকদিন আগে আমার ছোট মেয়ে ইন্ডাকশন ওভেনটা কিনে দিয়েছে আমাকে। তো আমরা তো সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। হঠাৎ করে যখন রান্নার সময় গ্যাস শেষ হয়ে যায়, আবার আরেকটা সিলিন্ডার আনতে আনতে ওই রান্নাটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তার জন্যই একটা ইন্ডাকশন ওভেন ও আমাকে কিনে দিয়েছে। আমাদের ঘরের সোফাগুলিও ২৫ বছর আগের, ডাইনিং টেবিল তারও আগের, ফ্রিজটাও সেই ২০০৬-এ ৭-এ কিনেছি, হ্যাঁ ২০০৭-এ নিয়েছি। এটাও অনেক পুরাতন হয়ে গেছে, তবে ফ্রিজটা খুব ভালো। ১০ কেজি টমেটো কিনে পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম, অফ সিজনে কয়েকদিন খাওয়া যাবে। ডিপ ছোট, তাই আর বেশি রাখতে পারবো না। আগে টমেটো জাল করে বয়মে বা বক্সে ঢুকিয়ে রাখতাম, তখন বেশি করে রাখা যেত। কিন্তু পরে দেখলাম গোটা টমেটো এভাবে করে রেখে দিলে, একটা একটা করে বের করে গ্রেটার দিয়ে গ্রেট করে সাথে সাথে তরকারিতে দিলে ওটা আরো বেশি একেবারে তাজা টমেটোর মতো স্বাদ গ্রান আসে, তার জন্যই এভাবে রাখছি। আগের ফ্রিজ নরমাল অনেক বড়, ডিপ একেবারেই ছোট। তারপরও ফ্রিজের ভিতরটা এখনো অনেক ভালো আছে, মানে পুরো ফ্রিজটাই এখনো ভালো আছে, তেমন কোনো সমস্যা কোনোদিন হয় নাই। তবে অনেক আগ থেকেই উপর দিয়ে এরকম জং পড়ে গেছে। পরে সিলভার কালার এনে ফ্রিজের উপরে আলগাভাবে আমরা রং করে দিয়েছিলাম। কিন্তু এখন আবার দেখছি জায়গায় জায়গায় আবারও জং দেখা যাচ্ছে। ভালো কোম্পানির ফ্রিজে নিয়েছিলাম। এখন সবাই বলে পুরাতন ফ্রিজে ইলেকট্রিক বেশি টানে। আসলে কথাটা কতটা সত্য সেটাও জানি না। তবে জেনেও কোনো লাভ নাই, আরেকটা নতুন ফ্রিজ কিনবো, এটা ফেলে দিব, ওইরকম চিন্তাভাবনা নাই। চাল ডাল আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এরপর ফোটানো গরম জল দিলাম, সাথে সাথে বলক এসে গেল ডাল ভাতের। এবার চুলার তাপটা কমিয়ে ঢেকে রান্না করব। ভিডিওটা গত পরশু দিনের। এদিকে আমি ইন্ডাকশন ওভেনে প্রথমে শাক রান্না করব, পরে মাংস রান্না করব।
রান্নার জন্য আগেই সব রেডি করে নিয়েছি। এখন ৩ চুলায় রান্না বসিয়েছি। অল্প সময়ে ৩-৪টা রান্না হয়ে যাবে। পালং শাক রান্না করছি। ফোড়নে দিয়েছি রসুন আর কাঁচামরিচ। এখন স্বাদমতো লবণ দিলাম। ঢাকা দিয়ে রান্না করব। এদিকে ডাল কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর টমেটো, কাঁচামরিচ, তেজপাতা আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ওদের বাপ বেটার এক বেলার জন্য অল্প করে একটু মাংস রান্না করছি। মাংস হলে পাথর আর কিছুই লাগে না। মাংসটাকে কষিয়ে রান্না করব, ঝোল দেব না, একেবারে ভুনা ভুনা থাকবে, সাথে থাকবে সজনে ডাল। ফোড়নে দিচ্ছি রাঁধুনি আর পেঁয়াজ। রাঁধুনি ফোড়নে দিয়ে মুসুরির ডাল কোনোদিন রান্না করি নাই, আজই প্রথম রান্না করছি। মনে হচ্ছে খারাপ হবে না, ভালোই হবে। সজনে ডাঁটা দিয়েছিলাম, তাই রাঁধুনি ফোড়নে দিলাম। সজনে ডাঁটা দিলে বেশিরভাগ সময় আমি ৫ ফোড়ন দিয়ে রান্না করি। আজ রাঁধুনি ফোড়নে দিয়েছি, মনে হচ্ছে খারাপ হবে না। শাক রান্না হয়ে গেছে, দেখুন এরকম করে নামিয়ে নিলাম। এখন মাংস বসাবো। অল্প করে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ফোড়নে দিয়েছি। মাংস মাখানোর সময়ও সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম, তাই এখন রান্নার জন্য বেশি করে তেল দিই নাই, কারণ মাংসও একেবারেই অল্প, শুধু এক বেলার জন্য রান্না করছি। ঘরটাকে কোনো রকম গুছিয়ে ঝেড়ে নিয়েছিলাম, এখনো মুছি নাই। রান্না শেষে ঘরটা ভালো করে মুছে তারপরে স্নান করব। মশলা মাখানো পাত্রটা ধুয়ে অল্প করে জল দিয়েছি। এখন ঢেকে ঢেকে একেবারে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে কষিয়ে রান্না করব। কষানো মাংস সাথে ডাল হলে খেতে খারাপ লাগবে না, মনে হয় ভালোই লাগবে। ডালটা এরকমই নামাবো, বেশি পাতলা করব না। আরো ২-১ মিনিট রান্না করব, তারপরে ডালও নামিয়ে নেব। রান্নাবান্না শেষ, এবার রান্নাঘরটাকে গুছিয়ে ভালোভাবে মুছে নেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। আমি পুরো ঘরটা মুছে নিয়ে স্নান করে পূজার জন্য এখন ফল কেটে নিচ্ছি। ফল কাটতে এসে প্রথমে পেঁপেটা কেটে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এরকম পেঁপে আমি কখনো দেখি নাই। পেঁপেটা উপর দিয়ে একটু লালচে দেখা গিয়েছে, কিন্তু ভিতরটা যে এত সুন্দর আমি এটা ভাবতেই পারি নাই। পেঁপে কাটার পর তখন ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই পেঁপেটা কিরকম সুন্দর। এরকম পেঁপে আপনারা কেউ কোনোদিন খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবার অনুরোধ রইল। আমার কাছে পেঁপেটা দেখে খুব ভালো লাগছে। মিষ্টতা কিরকম সেটা তো পরে দেখা যাবে, আগে দেখতে তো ভালো লাগছে। আমাদের ঘরে ৩টা বঁটি, তো এই বঁটি দিয়ে মাছ মাংস কাটি না, শুধু শাকসবজি কাটি আর প্রয়োজনে পূজার ফল কাটি পরিষ্কার করে ধুয়ে। এমনিতেই বঁটিতে যাই কাটি সাথে সাথে আমি ধুয়ে রাখি। ২টা ক্ষীরাও কেটে নিচ্ছি। বাড়িতে আমাদের ঘরের সামনেই একটা আম্রপালি আম গাছ আছে। ওই গাছের আম পাকলে ভিতরের রংটা এরকমই। আমার কাছে বারবার মনে হচ্ছে যেন আম্রপালি আম কাটছি, এত সুন্দর রং। সবকিছু রেডি করে ঠাকুরের সামনে চলে আসলাম। ছোটবেলা থেকেই দেখেছি আমার মা চৈত্র মাসে রামনবমীর দিনে উপবাস থাকতেন এবং এরকম ঠাকুরের সামনে পূজা দিতেন। কিছু বছর যাবৎ আমিও চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে ওই দিন ব্রত পালন করি। তবে কিভাবে ঠাকুরের পূজা দিতে হয় আমি কিছুই জানি না। নিজে যা জানি সেই হিসাবে সামান্য ফুল, জল, তুলসী দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করলাম। ভগবান যদি দয়া করেন তাহলেই আমার মানব জীবন সার্থক হবে। দুপুর ১২টার আগেই পূজা দিতে হবে, তার জন্যই সকাল থেকে অনেক তাড়াহুড়ো করছিলাম। ৩০ বছর আগে সিংহাসনটা বানিয়েছিলাম, বার্নিশও নষ্ট হয়ে গেছে, এখন দেখতে তেমন ভালো লাগছে না। পূজা শেষ, ব্রত ভাঙবো সন্ধ্যার পরে। আপনাদের সবাইকে শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পর্বটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন।